সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। বরাবরের মতো এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবো আমি মুনাওয়ার মইনুল। দর্শক, এই অনুষ্ঠানে আজকে যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে টেকসই উন্নয়নে নিরাপত্তার প্রয়োজনীয়তা, এবং সেই সাথে এই অনুষ্ঠানে আমরা তিনজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাহলে আপনাদেরকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার বাঁ পাশে আছেন জনাব সৈয়দ খালিদ রহমান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ট্রিপলি, বাংলাদেশ ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত চ্যানেল এসের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের টেকসই উন্নয়নে নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার সর্বডানে আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মার্শাল টিটু। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি মার্শাল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং নিউ সিরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং সিরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। এরপর যিনি আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, কনসালটেন্ট অ্যান্ড সিইও, সিগন্যাল ফায়ার বিডি। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ মইনুল ভাই ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা আজকের এই বিষয়বস্তুতে ঢুকে পড়ি। মূল বিষয় হচ্ছে যে টেকসই উন্নয়নে নিরাপত্তার প্রয়োজনীয়তা। আপনি জানেন যে উন্নয়ন তো হচ্ছেই, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হচ্ছে এবং উন্নয়ন আরও উন্নয়ন হবে। এই যে উন্নয়ন সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের মূল বিষয়টা হচ্ছে সাস্টেনেবিলিটি। তার মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আজকে আমরা আলোচনা করব এই অগ্নি নিরাপত্তার ব্যবস্থা। এই যে আমরা উন্নয়ন করছি, ডেভেলপমেন্ট করছি, সেইখানে অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তা কি বোধ করি আমরা? হ্যাঁ, আমরা অবশ্যই অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তা বোধ করি। বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে, বাট উন্নয়নগুলোকে আসলে আমরা টেকসই উন্নয়ন বলতে পারি না। কারণ হচ্ছে আমাদের মধ্যে আসলে অ্যাওয়ারনেসটা নাই। আমরা আমি আমার নিজের একটা আছে, সংস্থা আছে, আমরা কাজ করি ছোট একটা স্টার্ট আপ নিয়ে, গ্রিন ফ্যাসিলিটি সলিউশনস। যদিও বা আমি একাডেমিশিয়ান, আমি এই বোর্ডটা করেছি যে আমাদের যখন আমরা যাচ্ছি, ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেকনোলজিগুলোর প্রয়োগ হচ্ছে, কিন্তু সেই জায়গার মধ্যে হলো আমরা ওয়াকিবহাল না যে আমাদের কি হওয়া উচিত। যেমন আমি যেসব কিছু কমার্শিয়াল বিল্ডিংয়ে কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে অ্যাজ আ কনসালটেন্ট, সেখানে দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও সেটি কাজ করেনি। কারণ মানুষের মধ্যে সেই ওটা কিভাবে কাজ করবে, একবার সেটা ইনস্টলেশন করার পরেই তাদের মাঝে আর বোধ ছিল না যে সেটার যে প্রপার মেইনটেনেন্স করতে হয়, সেটার যে নিরাপত্তাটা নিশ্চিত করতে এই হয়। দায়িত্বটা কার? অ্যাকচুয়ালি এই দায়িত্বটা হলো আমাদের সকলের। আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের আছি। সকলের বলতে কি আমরা যিনি এটা যার প্রিমিসিসে এটা লাগালেন, জি। ওই ইমারতের মালিক যিনি, ওনার, নাকি যে কনসালটেন্ট লাগিয়েছেন বা যে ব্যবসায়ী লাগিয়েছেন তার? কনসালটেন্ট তাদেরকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে যাবে, এবং যার মালিক যারা আছে তারা এটার নিশ্চয়তা পূরণ করবে যে এই জিনিসটা ঠিক মতন প্রপারলি মেইনটেনেন্স হচ্ছে কিনা। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কনসালটেন্টরা কিছু কিছু বিল্ডিংয়ের মধ্যে শুধুমাত্র ডিজেল ফায়ার পাম্প দেখা যায়, ইলেকট্রিক্যাল ফায়ার পাম্প দেখা যায় কোড অনুযায়ী। বাট যখন একটা দুর্ঘটনা ঘটে, তখন ব্যাকআপ হিসাবে একটা ইলেকট্রিক্যাল ফায়ার পাম্পও থাকা দরকার, প্রয়োজন। সেই ক্ষেত্রে আবার মালিকদের মধ্যে একটা কিছু আছে যে ফায়ার এক্সটিংগুইশার থাকলেই মনে হয় আমার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এই আছে। বিষয়টা হচ্ছে যে ওনাদের সেই, আমি ধরেন আমার একটা ইমারতের মালিক, জি। আমি তো আর জানি না আমার এটাকে কিভাবে পরিপূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে হবে। সেটা জানেন কনসালটেন্ট, জানে হচ্ছেন যিনি ডিজাইন করেছেন, জানে হচ্ছে অথরিটি, আর জানে হচ্ছে যিনি এই ব্যবসা, তাকে এই প্রোডাক্টগুলো লাগাচ্ছেন বা যেই নিরাপত্তা ব্যবস্থার যে যন্ত্রপাতি আছে সেগুলো লাগাচ্ছেন। তাহলে মূলত হচ্ছে ওনারা কি তার এই এই ইমারতের মালিককে অ্যাওয়ার করছেন না? আসলে অ্যাওয়ার করা হচ্ছে। আমরা যখন একটা কনসালটেন্ট হিসাবে একটা বিল্ডিংকে প্রজেক্ট বুঝিয়ে দিচ্ছি, তাদেরকে কিন্তু আমরা একটা রিপোর্ট আকারে বুকলেট একটা দিয়ে দিচ্ছি। সেই বুকলেটের মধ্যে স্পেসিফিকলি লেখাও আছে যে কবে মেইনটেনেন্স করতে হবে, কি প্রক্রিয়াতে আগাতে হবে। কিন্তু দেখা যায় যে এখানকার মালিকপক্ষ যারা, তারা কিছু আমার স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য করছেন, বাট পরবর্তীতে নিরাপত্তা যে একটা ইনভেস্টমেন্ট, এই জিনিসটা আসলে তারা মনে করেন না। থ্যাংক ইউ আপনাকে। আবার আসছি আপনার কাছে। নিরাপত্তা একটা ইনভেস্টমেন্ট, তার মানে হচ্ছে একটা নিরাপত্তা যে করতে হলে কিছুটা টাকা খরচ করতে হবে, সেখানে সামান্য ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে পুরো ইমারতটা নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। এই বিষয়ে আপনি বলবেন জনাব মার্শাল টিটু। আসলে আমরা যে কোনো ফ্যাক্টরি বা বিল্ডিং ইমারত যেটা নিয়ে ফায়ারের নিরাপত্তা দেওয়া হয়, আমরা যারা করে দিচ্ছি, ঠিক আছে,
অনেক ক্ষেত্রে হয়েছে কি দেখা যাচ্ছে যে মালিকপক্ষ যারা আমরা একটা কোম্পানি বা একটা বিল্ডিং আমরা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে দিলাম, মালিক পক্ষের দায়িত্ব হলো সেটাকে মানে অর্গানাইজ করা, একটা টাইম টু টাইম মেনটেন করা, যে একটা লোক রাখে এটা মেনটেন করা। তারা না জানলে না বুঝলে আমাদের কাছ থেকে ট্রেনিং নিবে কিভাবে এটা মেনটেন করা হয়। আপনারা কি ট্রেনিংটা দেন না ওনাদের? আমরা তো দিয়ে দিই এবং বুকলেট দিয়ে দিই এবং ওখানে চার্ট টানিয়ে দিই কীভাবে করতে হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি অনেক সময় মালিক পক্ষ মনে করে যে আমরা বোধহয় ফায়ার সেফটিটা কমপ্লিট করে ফেলছি, আমাদের বোধহয় নিরাপত্তা কমপ্লিট হয়ে গেছে। আসলে কিন্তু বিষয়টা তা না, মানে আর আগুন টাগুন লাগলে কোনো সমস্যা নেই, সমস্যা নাই। কিন্তু আসলে তো এটা তো একটা মেশিন যন্ত্রাংশ, এটাকে মেনটেন করতে হবে, এটাকে ইউজ করতে হবে, এটাকে মাঝে মাঝে ইউটিলাইজ করতে হবে, যেটাকে এই যদি যে কোনো মুহূর্ত থেকে এখানে ফায়ার হতে পারে, একটা অগ্নিনির্বাপত্তা সংঘর্ষ হতে পারে, সমস্যা হতে পারে। এটা কিভাবে তাহলে যে কিছু আমরা করে দিই অটো, যে কোনো কখনো যদি অটো হলেও তো আপনার একটা মেইনটেনেন্স লাগবে। হ্যাঁ, মেইনটেনেন্স লাগবে। তারা ওটা চেক করবে সেখানে যে এখানে যে অটো সিস্টেমটা করে দিচ্ছে এটা কি ঠিক আছে কিনা। এটা কখনো এটা দেখেছে আমরা তাদেরকে প্রতি মাসে সাজেস্ট করি যে আপনারা চেক করবেন বা আমাদেরকে জানাবেন, আমরা লোক পাঠাবো, দেখবো। তারা আসলে এই জিনিসগুলো অনেক দুর্বল। আচ্ছা, আমাদের একটু বলেন তো এইটা কেন হচ্ছে? ওরা কি তাহলে এই জায়গাটায় প্রথমবার ইনভেস্ট করে আর পরে আর ইনভেস্ট করতে চায় না? জি 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 জি, তারা এটা পরে আর ইনভেস্ট করতে বা চায় না। তারা মনে করে যে হয়েছে আমরা তো করে ফেলছি, আসলে এটা বোধহয় আর দরকার নেই। আসলে মাসবি আমরা যতটাই আমরা নিরাপত্তার জন্য বিল্ডিংটা কমপ্লিট করে দেই, কিন্তু তাদেরকে এটাকে ইউটিলাইজ করতে হবে, এটাকে জানতে হবে, তাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, সবসময় ফলো আপ করতে হবে যে কখন আগুনটা লাগলে কিভাবে কাজ, এটা কি কাজ হবে কিনা। এটা আমরা, আপনি এটা ভালো কথা বলছেন, রেগুলার ড্রিল করতে হবে, এটাকে আপনার প্রত্যেকটা মেশিনকে আপনার মেইনটেনেন্সের জন্য বছরে একবার এটাকে দিতে হবে। এই বিষয়ে কি আপনারা তাদেরকে কোনো সাজেস্ট করেন? আমরা তাদেরকে তো অলওয়েজ সাজেস্ট করি। অ্যাকচুয়ালি তারা এই বাই করছি দিচ্ছি, যখন নাকি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন তারা মনে করে হায় আমাদের তো তারা করছি, তাদের এটা দুর্বলতা, তারা আমাদেরকে ঠিক মতন বলে নাই, তখন পুরো এই দায়ভারটা আমাদের উপরে, ফায়ার উপরে চাপ চলে আসে, ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু ঠিকই করে দিচ্ছি, তারাও টাকা খরচ করতে, কিন্তু সামান্য তারা যদি টাকা খরচ, তারা যদি এটাকে ইউটিলাইজ করে বা এটার পিছনে যদি লোক রাখে, তাহলে কিন্তু আর কিন্তু আমাদের সামান্য একটু মেইনটেনেন্সের তাহলে কিন্তু আর আমাদের দেশে এই যে আগুন লাগতেছে, যে ক্ষতিটা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তারপরে তাদের মালামালে বিল্ডিংয়ের ক্ষতি, এটা কিন্তু আর হচ্ছে না। আমরা তাদেরকে বোঝাচ্ছি, সরকারও কিন্তু এটার প্রতি উদ্যোগ নিচ্ছে এবং আগের থেকে কিন্তু এখন অনেক ডেভেলপ। আগে তো এটা নিয়ে কোনো কাজই হতো না, এখন ইনশাল্লাহ এই যে আমরা যে ফায়ার ফাইটিং অ্যাসোসিয়েশন আছি, আমাদের ইসাব আছে, আমরা কিন্তু সরকার আছে, ফায়ার আছে, এই যে অনেক গার্মেন্টস, রানা প্লাজা হওয়ার পরে, তাজিম গার্মেন্টস হওয়ার পরে, এগুলো এই যে আগুনে সমস্যা হওয়ার পরে, এই যে কিছুদিন বেলি রুটে এই একটা রেস্টুরেন্টে আগুন লাগলো, আপনার ধানমন্ডিতে হইলো। এখন কিন্তু মানুষ অনেক সচেতন, এখন মানুষ অনেক সচেতন। আপনাকে ধন্যবাদ। এখন মানুষ অনেক সচেতন। কতটুকু বেড়েছে সচেতনতা, এটা কি আপনি একটু বলবেন, বিশেষ করে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায়? আমরা জানি যে ফায়ার সেফটি হলো এটার আরেকটা নাম লাইফ সেফটি, যেহেতু এখানে লাইফ এবং অ্যাসেট নিয়ে কাজ করা হয়। আর এখানে ফায়ার সেফটির অগ্নি যত ইনসিডেন্টগুলো ঘটে, সেখানে মূল কারণ হলো ল্যাক অফ অ্যাওয়ারনেস বা সচেতনতার অভাব আমরা বলতে পারি। যেহেতু ফায়ার সায়েন্স একটা লেটেস্ট একটা টেকনোলজি বা লেটেস্ট সায়েন্স, এটার সচেতনতা আমরা বলতে পারি 10 থেকে 15 বছর হলো আমাদের এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে ফাংশনিং করতে শুরু করেছে। তো প্রিলিমিনারি স্টেজে যে অবস্থা ছিল, এখন সচেতনতা অনেকটা বেড়েছে। কোনটাতে বেশি বেড়েছে? বেশি বেড়েছে নাকি? আমরা যদি ফায়ার সেফটি সেক্টরগুলোকে শ্রেণীবিন্যাস করি, তাহলে দেখা যাবে যে এখানে 3টা সেক্টর আছে। একটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্টস সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর একটা কমার্শিয়াল বিল্ডিংগুলো বা কমার্শিয়াল সেক্টর, আরেকটা হলো রেসিডেন্সিয়াল সেক্টর। তো 3টার মধ্যে অ্যাড্রেস করলে আমি বলবো যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এখন কমপ্লায়েন্ট হয়েছে। তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কমপ্লেইনটা হয়েছে হচ্ছে শুধুমাত্র আমাদের যারা বায়ার আছে তাদের চাপে, মানে বাঙালি যখন চাপে পড়ে তখন করে।
এর বাইরে আপনি কি একটু বলবেন যে সচেতনতা আর কোথায় বেড়েছে? আমাদের বাইরে বিশেষ করে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতেও বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে আমাদের যে এটা করতে হবে এর জন্য বিএনবিসি রয়ে গেছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। তো বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং করতে গেলে এই ফায়ার সেফটি করাটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিএনবিসি 2020 অনুযায়ী হাই রাইজ বিল্ডিং। এক মিনিটের জন্য যাচ্ছি যে বিএনবিসি কোডকে আমরা মানছি। বিএনবিসি কোডটা যেটা আমরা ফ্যাক্টরিতে করতেছি বা গার্মেন্টসে এরা মোটামুটি মানছে, কিন্তু আসলে যে আমাদের যে এই পাবলিক ফাংশনের যে বিল্ডিংগুলো আছে এরা কিন্তু আসলে মানতেছে না। এই যে আপনি পাবলিক যারা আছে আমরা করছি, বেসরকারি পর্যায়ে যারা করছি, এদের তো আমরা মানছি না তেমন করে। না মানার কারণ আমি যেটা বলবো যে তাদের সেই সচেতনতা নাই, বা অধিকাংশ ক্ষেত্রে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল ক্ষেত্রে বিল্ডিং যারা করেন, যারা ওনার, এই ডিসিশনটা আসলে তাদেরকে নিতে হয়। তো তারা আসলে জানেন না যে বিল্ডিংয়ের যখন স্টার্টিংটা হবে সেই তখন থেকেই ফায়ার সেফটি নিয়ে কাজ করা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে আসলে বিল্ডিং এর যে ওনার তাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং জানতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই আলোচনায় আবারও ফিরে আসব একটা বিরতির পর। থাকুন আমাদের সঙ্গেই। বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি মুনাওয়ার মইনুল, এবং আমাদের সঙ্গে আছেন জনাব মার্শাল টিটু, স্বত্বাধিকারী মার্শাল ট্রেড ইন্টারন্যাশনাল, নিউ সিরাজ এগ্রো ইন্টারন্যাশনাল, সিরাজ এগ্রো ইন্টারন্যাশনালের উনি স্বত্বাধিকারী, এবং আছেন জনাব শফিকুল ইসলাম, কনসালটেন্ট সিইও সিগন্যাল ফায়ার বিডি, এবং আছেন সৈয়দ খালিদ রহমান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ট্রিপলি, বাংলাদেশ ইউনিভার্সিটি। আমরা ওনার সাথে কথা বলতে যাচ্ছি। এই যে ধরেন বিরতির আগে আমরা কথা বলছিলাম সচেতনতা নিয়ে, আজকের বিষয়বস্তু ছিল আমাদের এরকম, টেকসই উন্নয়নে নিরাপত্তার প্রয়োজনীয়তা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের প্যানেল বললেন যে আমরা সচেতন নই। মানে সাধারণ মানুষ বিল্ডিং বানাচ্ছে কোটি টাকা খরচ করে, কিন্তু সচেতন না নিরাপত্তা ব্যবস্থার জন্য। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে নিরাপত্তার জন্য কেন ওনারা সচেতন হবেন না? কারণ ওনার বিল্ডিং তো 200 কোটি টাকার, সেইখানে আপনি কেন ইনভেস্টমেন্টটা হচ্ছে না? আসলে তারা হচ্ছিল প্রপারলি ফাইন্যান্সিয়াল যেই লাভগুলো আছে, আমরা আসলে সেভাবে বুঝাতে পারছি না যে আমার যে রিটার্নটা দেখা গেছে যে আমার কিন্তু একটা এই ফায়ার ইকুইপমেন্টের যেই ইনভেস্টমেন্টটা হচ্ছে, একটা যদি ফায়ার হয়ে যায় সেই ক্ষেত্রে জানমালের যেরকম ক্ষতি হবে সেখানে লসটা কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি হয়। উদাহরণ দেওয়া যায় যে এই রেস্টুরেন্টগুলো জ্বলে Right. গেলো, পুরো বিল্ডিংটা জি। শেষ, 200-300 কোটি রেস্টুরেন্টের টাকা জন্য শেষ। পুরা হচ্ছিল বিল্ডিংটা শেষ। Right. তো এই অ্যাওয়ারনেসগুলো তারা দেখছে, কিন্তু অ্যাজ অ্যান একাডেমিশিয়ান আমি মনে করি যে আমরা আসলে প্রপারলি ভাবে তাদের কাছে মেসেজটা পাঠাতে পারছি না যে তোমরা যদি এরকম হচ্ছে ফায়ারের যেই সেফটিগুলো আছে, রুলসগুলো যদি মেনটেন করো, টেকসই যদি উন্নয়ন থাকে, তাহলে হচ্ছিল এটা লাভজনক। কিছু কিছু জিনিস আছে যে আমাদের যে জনগণ আছে তাদেরও সেই অ্যাওয়ারনেসটুকু নেই। সবসময় যে আমরা মালিককে বলছি সেটাও কিন্তু ঠিক না। আমরা যখন কাজ করতে গিয়েছি আমরা দেখেছি যে বিল্ডিংয়ে যে টেনান্ট আছে অনেক ক্ষেত্রে, যেরকম আপনাদের লাস্ট যেই ফায়ার ইনসিডেন্টটা ঘটলো সেখানে দেখা গেছে সিঁড়ির মধ্যে হচ্ছে হলো আপনাদের গ্যাস সিলিন্ডার দিয়ে ব্লক করা ছিল। আপনি কি উত্তরার কথাটা বলছেন? আমি বেলি রোডেরটার বেলি কথা রোডেরটার বলছি। কথা বলছেন। বেলি রোডেরটার ওখানে হচ্ছে হলো পুরো সিলিন্ডার দিয়ে ব্লক করা ছিল, এবং এই সিঁড়িটা যদি ব্লক না থাকলে উত্তরাতে যেরকম দেখাচ্ছিল যে ছাদের হচ্ছে হলো দরজা দরজাটা গেটে হচ্ছিল তালা ব্লক দেওয়া ছিল। ছিল, রাইট। সো এগুলো যদি না হতো, উত্তরাতে যেরকম ধোয়ার কারণে হচ্ছিল মানুষ মারা গেল, বেলি রোডে যেরকম হচ্ছে ওই ব্লক করে থাকার কারণে সিলিন্ডার ব্রাস্ট হয়ে মারা গেল, সেই জিনিসগুলো কিন্তু হতো না। আমরা তার মানে যখন মানুষ জানে না। মানুষ জানে না, আর মানুষকে বললেও মানুষ বুঝতে চায় না। যেরকম আমরা সবসময় যখন একটা যাই, আমরা যেখানে হচ্ছে কনসালটেন্সি করি, আমরা কিছুদিন পর পর সেখানে কিন্তু ভিজিট করি। একটা 3 মাস পরে আমরা একটা ভিজিটে যাই। সরকারি পর্যায়ে এই যে আপনার জানে না, মানুষ যে জানে না, সরকারি পর্যায়ে কি আপনি মনে করেন যে পর্যাপ্ত অ্যাওয়ারনেসের ব্যবস্থা আছে? সরকারি পর্যায়ে আসলে পর্যাপ্ত অ্যাওয়ারনেস নাই, ওদের লোকবল আমার কাছে অনেক কম মনে হয়। কারণ একটা এরিয়ার মধ্যে ফায়ারের যা বিল্ডিং ইন্সপেক্টর যে আছে, আমার মনে হয় মানে অনেকটাই হচ্ছে হলো কম আছে। ওনাদের আসলে যেই
জনবল আছে সেই জনবল দিয়ে আসলে ইন্সপেকশন করাটা সম্ভব হয় না। এটা কি শুধু ফায়ার ছাড়া অন্য অধিদপ্তরও তো আছে যে বিল্ডিংটার ডিজাইনটা আপনার ইয়ে করে দিল, Right. মানে আপনার অ্যাপ্রুভ করে দিল, রাজুক সে থেকে যখন রাজুক approve আছে, হয়ে গেল, ওনারাও তখন কি চলেই পর্যাপ্ত পরিমাণে নজরদারি বা না, ওনারা? দেখা যায় যে যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটে তখন হচ্ছে হলো তারা আসে, এছাড়া হচ্ছে তাদেরকে ওরকম দেখা যায় না। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যখন ইনসিডেন্ট ঘটে, জি। আমরা আসছি জনাব মার্শাল টিটু, যখন ইনসিডেন্ট ঘটে তখনই আমরা কেবলমাত্র কিছুদিন সজাগ থাকি, কিছুদিন আমরা আলোচনা করি, ব্যস্ত হয়ে পড়ি। জি। এই ইনসিডেন্ট ছাড়া কি আমাদের সজাগ হওয়ার কোনো সুযোগ নাই? হ্যাঁ, অবশ্যই আছে। যখনই আমাদের আসলে একটা দুর্ঘটনা ঘটে তখনই আমরা এটা নিয়ে সজাগ করি যে কীভাবে কী করা যায়। তারপর আসলে আমরা ভুলে যাই। দেখেন, আমরা কিন্তু এই যে অ্যাসোসিয়েশন, ফায়ার ফাইটিং অ্যাসোসিয়েশন আছে, তারপরে সেফটি হিসাব আছে, আমরা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন স্কুল বা কোনো প্রতিষ্ঠানে আমরা কিন্তু এই অর্গানাইজ করি এবং ট্রেনিং করে এখানে দেখাই যে কিভাবে আপনারা অগ্নি নিরাপত্তা সচেতন থাকবেন, কিভাবে আগুন ধরলে এটা আপনি কি মনে করেন যে এই অর্গানাইজেশনগুলো যারা এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবস্থাপনা নিয়ে অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছে, যাদেরকে নিয়ে তৈরি হয়েছে, এটা এনাফ না আরও দিতে হবে তাদেরকে? এটা এনাফ না, আরও দিতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা স্কুলে আরও দিতে হবে। দ্বিতীয় কথা হলো সরকারের একটা সাপোর্ট লাগবে। শুধু আমরা দিলেই তো হচ্ছে না, আমরা চাচ্ছি সরকারের একটা এখানে সাপোর্ট থাকবে। কোন জায়গায় সরকারের সাপোর্ট চান যেখানে জনগণই আপনার এটা সচেতন না? সচেতন না জনগণ। আসলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে, জনগণ পৃথিবীর অনেক দেশে আছে, জনগণ সচেতন না। আসলে সরকার চাইলে, অ্যাসোসিয়েশন চাইলে তাদেরকে যখন নিয়ে আমরা অ্যাওয়ারনেস বা বুঝাইতেছি, আস্তে আস্তে সচেতন কিন্তু হচ্ছে না বলতে না, আমরা কিন্তু সচেতনতা শিখাইতে পারলে সচেতন এটা আপনি মানুষ কিভাবে হচ্ছে। বলবেন? উত্তরায় তো গেট তালা দিয়ে রাখছে, ছাদে ওঠার জায়গা নেই, তো এটা কিভাবে আপনি বলবেন? এটা তো তারা ওই যে ধোঁয়ায় অসচেতনতা মারা ছিল, গেল। অসচেতনতা ছিল। এখানে যদি সচেতনতা থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আমি আপনাকে একটা জিনিস বলি, যে এই যে আমরা যারা আমাদের দেশে 5 তলা, 10 তলা, 7 তলা বিল্ডিং যারা করতেছে, কোনো একটা বিল্ডিংয়ে আপনি দেখাইতে পারবেন যে এক পিস ফায়ারের বোতল রাখে, বা একটা ফ্লাডে আগুন নিভালে যে একটা হোস পাইপ দায়িত্ব আছে যে কার? পানি নেওয়া, এই দায়িত্বটা অ্যাকচুয়ালি যে বিল্ডিংটা করছে তার, বিল্ডিং সে তো জানেই না এটা। সে জানে না, কিন্তু আমরা তো তাদেরকে জানাচ্ছি, আমরা তো তাদের বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলতেছি এবং আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি। এখন এটা তো তার আপনি কি দায়িত্ব। মনে করেন এটা সরকারের দায় না? হ্যাঁ, এটা সরকারের দায় আছে, সরকার এবং পর্যাপ্ত আমি যে বিল্ডিং করতেছি, যে করতেছে তারও দায় আছে আমার মতে। দেখেন, যে একটা বিল্ডিং করতেছে, একটা বিল্ডিং করতে আজকে 4-5 তলা 4-5 কোটি টাকা খরচ হয়। সে যদি এখানে যদি অন্তত নিম্নত $1,20,000 টাকা খরচ করে প্রত্যেকটা সিঁড়িতে একটা করে আপনার ফায়ারের বোতল রাখে, প্রতিটা সিঁড়িতে একটা করে হোস পাইপ রাখে, একটা পাইপ পানি টাঙ্কিতে নামাই দিলে, একটা হোস পাইপ রাখলে যে কোনো ফ্লাডে একটা অগ্নি নিরাপত্তা হলে তারাই পারে তার মানে আপনি বলতে পানিটা দিতে চাচ্ছেন যে এবং এটা দিতে। আর আমরা অ্যাকচুয়ালি দেখেছি কোন আগুনটা কিভাবে, যেমন তেলের একটা আগুন ধরলে, ফায়ারের একটা ইলেকট্রিকের আগুন ধরলে, একটা গ্যাস আগুন ধরলে, কোন জিনিসটা কোন এটা ফায়ার এবিসি ডাই পাউডার দিয়ে কোন এই আগুনটা নিববে, নাকি আপনার ফোম দেওয়া দিলে নিববে, নাকি আপনার CO2 দেওয়া নিবলে, আমরা কিন্তু এগুলো দেখাচ্ছি, জানাচ্ছি। এই সচেতনতা যদি তারা থাকে তাহলে আল্লাহ, আমি মনে করি কখনো কারো কোনো তার মানে হচ্ছে যে আপনি যেটা হতে পারে কিন্তু ক্ষতি হবে না। আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানুষের আসলে সবাই আমরা জানাচ্ছি, কিন্তু জানানোটা হচ্ছে ধীরে ধীরে, মানুষও সচেতন হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে। মানুষ সচেতন হচ্ছে খুব ধীরে ধীরে। এটার কারণ কি? আমাদের ল এনফোর্সমেন্টটা নাই, নাকি আমরা আইনের প্রয়োগ নাই, নাকি সরকারি ব্যবস্থাপনা একবারে অপ্রতুল্য যাতে করে মানুষকে ওই জায়গায় বাধ্য করা যায়? আপনি কি মনে করেন? যে ফায়ার সায়েন্স হলো একটা লেটেস্ট টেকনোলজি, এটার ল্যাক অফ অ্যাওয়ারনেস যেহেতু আমাদের আছে, সচেতনতার অভাব, এজন্য সারা দেশের সমস্ত জাতি হিসেবে জনগণকে সচেতন করার জন্য আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি এই ফায়ার সায়েন্সকে অন্তর্ভুক্ত করা যায়, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই এবং ক্ষেত্রে এই জায়গাটা আপনাকে একটা আমি একটু ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রস্তাব অনুযায়ী আমাদের প্রাইমারি পর্যায়ে একটা সিলেবাস তৈরি হওয়ার পর্যায়ে আছে, প্রক্রিয়া আছে। জি বলেন। আপনার মাধ্যমে জানতে পারলাম, এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ। শিক্ষাক্ষেত্রে যদি এটা অন্তর্ভুক্ত হয় তাহলে খুব সহজেই সচেতনতা আমি মনে করি বাড়বে। আমাদের যেভাবে শুরু হয়েছিল তার থেকে এখন সচেতনতা বেড়েছে, কিন্তু এটা অপ্রতুল, আরও বেশি সচেতন হওয়া দরকার। আমরা যদি সচেতন হতে পারি তাহলে যদিও অগ্নিকাণ্ড ঘটে, ক্ষয়ক্ষতি
অনেকাংশেই কমে যাবে বলে আমি মনে করি। শুধুমাত্র সচেতনতার অভাবে উনি যেটা বললেন, মার্শাল টিটু যেটা বললেন, 100 কোটি টাকার বিল্ডিং বানাচ্ছি, আমি 70 লাখ টাকা খরচ করতে পারছি না। উনি কি জানেন না ওনার এখানে বাচ্চাটা মরে যেতে পারে, আগুন লাগলে ওনার বিল্ডিং নষ্ট হয়ে যেতে পারে? এই বিষয়টার কারণ কি? মানুষ কোথায় গিয়ে আটকে আছে? শুধুমাত্র সরকারকে দায়ী করা চলবে না আমি মনে করি। আম, সরকার এক্ষেত্রে অন্যতম এবং বড় স্টেক হোল্ডার। সরকার এ ব্যাপারে যে অধ্যাদেশ এবং আইনগুলো করেছে সেগুলো যদি যথাযথ প্রয়োগ হয় এবং পলিসি মেকিং যখন হয় তখন এটা সঠিকভাবে জনগণের বিষয়টা স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি পলিসি মেকিং করা হয় এবং আইন এবং অধ্যাদেশগুলো তৈরি করা হয় এবং এটার যথাযথ প্রয়োগ যদি হয় তাহলে এটা সরকার তো আইন করলো প্রয়োজনে, জনগণের জন্যই করলো, জি। নিরাপত্তার জন্যই করলো, আইনও করলো, সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও এটা হচ্ছে না কেন? আইন আপনি কি মনে করেন যে আইনের প্রয়োগ নাই? আইনের প্রয়োগের ক্ষেত্রে সমস্যা আছে, সেখান থেকে ফাঁক ফোকর দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা রাজুক থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছি বিল্ডিং করার জন্য, ডিজাইন বা ড্রয়িং অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। তো এগুলা যদি যেমন 2টি ইনসিডেন্টের কথা বলা হলো, সেখানে স্মোকের কারণে ধোঁয়ার কারণে মারা গিয়েছে। তো সেখানে হলো ইমার্জেন্সি এক্সিট দরকার ছিল, সেটা নাই। আসছি আপনার কাছে এক্সট্রা স্টেয়ারকেস একদম দরকার 20 ছিল। সেকেন্ডে আপনি দর্শকের জন্য বলবেন আসলে আমাদের করণীয় কি? 20 সেকেন্ডে। আমাদের করণীয়, আমাদের সজাগ হতে হবে, নিরাপদ একটা ফায়ার বা সেফটি ব্যবস্থা করতে হবে এবং অবভিয়াসলি একটা ফায়ার ইভ্যাকুয়েশন প্ল্যান থাকতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে স্টুডেন্টদেরকে সেই শিক্ষাটা দিতে হবে। ধন্যবাদ ফায়ার আপনাকে। ড্রিলটাকে মেইনটেইন করতে ধন্যবাদ। হবে। একবারে শেষ পর্যায়ে আপনি দর্শকের জন্য বলবেন আসলে কি করানো 30 সেকেন্ডে। আমি দর্শকের জন্য আসলে বলবো, আমরা যারা আছে এই যে বিল্ডিং করতেছে ছোটোখাটো বিল্ডিং, তাদেরকে আমি বলবো নিরাপত্তার জন্য, তাদের ফ্যামিলির জন্য প্রত্যেকটা সিঁড়িতে অন্তত একটা করে ফায়ার Extinguisher। সেফটি এক্সটিংগুইশার লাগাবে এবং একটা ফায়ার হোস পাইপ লাগাবে, যাতে আগুন লাগলে পানি দিয়ে তাদের নিরাপত্তাটা ধন্যবাদ আপনাকে। করতে পারে। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বলেন কি করা উচিত আমাদের? আমাদের সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়ালে Right. দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে, বা দুর্ঘটনা হলে সেখান থেকে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখানে দেখলেন, শুনলেন এবং জানলেন যে আমাদের প্রত্যেকেরই সচেতনতা বাড়াতে হবে, আমরা সচেতন হতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে, নিজের সম্পদ এবং জীবন বাঁচানোর জন্যই আমাদের ইমারতের মধ্যে, আমার এই স্থাপনার মধ্যে আমাকে নিশ্চিত করতে হবে যাতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনায় আমাদের পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামাদি থাকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন।